আসামি হলেও নিরীহ কাউকে গ্রেফতার না করার নির্দেশ। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন ব্যাহত থাকবে কাল পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা, রাজধানীতেও বাড়ছে ঠান্ডা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেওয়া যাবে। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনার নজির নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। এ সময় 5 আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় আসামি হলেও নির্দোষ কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন বাহারুল আলম। সভায় এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল কবির, ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ পুলিশের বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ রিফর্মটা কিভাবে নির্দেশনা না আসলে কেউ এগিয়ে আসছেন না, এই কমিটিগুলো বিভিন্ন বাহিনী বা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে সুবিধা মতো আরো বাড়তি কিছু নাম ঢুকে গেছে, এই ধরনের গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। রাজপথ লাল করে যাদের রক্তের বিনিময়ে গর্জে উঠেছিল স্বৈরাচার পতনের আন্দোলন, তাদের মৃত্যুকেই পুঁজি করে বাণিজ্য চালাচ্ছে এক পক্ষ। ভুয়া বাদী ব্যবহার করে ঢালাওভাবে তৈরি করছে মামলার আসামির তালিকা। যদিও পুলিশ বলছে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলী হোসেন হত্যা মামলায় 186 জন আসামির মধ্যে 15 নম্বর থেকে চোখে পড়ে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্তে বসে অভিযুক্তরা কিভাবে জড়ালেন সেই প্রশ্ন নিয়ে মামলার আইনজীবী আরিফুর রহমানের কাছে সময় সংবাদ। কিন্তু আইনজীবী নিজেই জানেন না মামলার কথা। আমি কয়েকদিন ছিলাম না, ওই আমাকে অবৈধ না কেন এই কাজটা দেখেছে আমার অবৈধ করবে। ওকালতনামায় অ্যাডভোকেট আরিফের নাম থাকলেও মামলার নথিতে স্বাক্ষর অ্যাডভোকেট জাকির হোসেনের। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অ্যাডভোকেট আরিফের উপস্থিতিতেই আবেদন করা হয়েছে মামলাটি। হাজার হাজার মানুষ ছাত্রীকে খুন করার জন্য কাজ করেছে, মেরেছে, সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ফ্যাসিজমের লোকজনরা ছিল। তো সেখানে যাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি তাদেরকে আনা হয়েছে। বাদী মফিজুল সানার ব্যক্তিগত তথ্যও মেলে অসঙ্গতি। মামলার নথিতে পরিচয়পত্রের ভিন্ন ভিন্ন নাম্বার দেয়া আছে। একটিতে ঠিক থাকলেও অন্যটিতে নাম্বার বসানো হয়েছে গোপালগঞ্জের শাহরিয়ার কবিরের। এদিকে মফিজুল সানার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। মফিজুল বা শাহরিয়ার কাউকে চেনেন না আলী হোসেনের পরিবার। অকালে স্বজন হারিয়ে সংসারের টালমাটাল পরিস্থিতিতে মামলা দায়েরের চিন্তাও করেননি এখনো। কিছু মামলাই করি না, আমরা তো সরকারের লাইনে আছি, সরকারে যা করে তাই। আমি সিগনেচার না দিলে তো মামলা হবে না। এখন কেমন করলে এটা তো মনে হয় আমরা তথ্য দিয়ে বুঝে যে এই ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝি না। বগুড়াতে সেদিন কর্মস্থলে থাকা অবস্থায় ঢাকার ঘটনায় কিভাবে আসলে আমাকে অভিযুক্ত করা হলো। কোনো প্রকার রাজনীতির সঙ্গে কোনো দলীয় পোস্ট পদবি বা কোনো দলের একেবারেই সংশ্লিষ্ট এ ধরনের কোনো কিছুই আমার পাবে না। বিতর্কিত ওকালতনামায় ঢালাও আসামি করে মামলার গোমর ফাঁস করলেন এক আইনজীবী। জানান মামলা বাণিজ্যের কথা। এটা অনেক বড় বাণিজ্য, 600 জন 500 জন আসামি থাকলে তাছাড়া কোনো কিছু বাণিজ্যিক উদ্দেশ্য হলে আরো নিজের নাম রাখার কথা ছিল না। ধরেন হলো কালকে সরকার ফোন করলো, এই যে সে 500 জনের নামে যে মামলাটা করলো, নিজে আইনজীবী, তা ওনার খেসারত একটা দিতে হবে না। উত্তরা পূর্ব থানার তদন্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি আশ্বস্ত করেন, জালিয়াতি প্রমাণ মিললে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের আগে মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসানো হতো, এখনও তা চলছে বলে মন্তব্য করেছেন
জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বারবার জাতি যেন প্রতারিত না হয় এজন্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আগস্টের ৫ তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনও সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে এসেছে। গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে নিয়ে এগিয়ে যাবে দল। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটি এবং 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী রায়ের পর গণভোট ব্যবস্থা আলোচনায় স্থান পায়। পরে নজরুল ইসলাম খান জানান, বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। অনিয়ম, দুর্নীতি ও উস্কানির বিরুদ্ধে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বারে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, বাংলাদেশ নিয়ে সব চক্রান্ত রুখতে আলেম ওলামাদেরও ভূমিকা রাখতে হবে। আপনারা একটু সচেতন থাকবেন, কোন চাঁদাবাজ আমার জন্য দেবিদ্বারে না আসতে পারে, ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে। সমাজের সার্বিক বিষয়ে কথা বলা হচ্ছে আপনাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, মসজিদগুলোতে আপনারা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, বাতিলের এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন। হিন্দুদের অধিকার রক্ষা করা এগুলো আপনাদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে লাগাতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা আমাদের কাছে সবচেয়ে নিরাপদ। দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। জ্যেষ্ঠ আইনজীবী, সরকারের উপদেষ্টা ও আমলারা বলছেন, প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন ৫৪ বছরের কর্মস্থলে। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবীরা। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেন এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে
তারা কেরিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে, সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। কানাডা থেকে মেয়ে দেশে ফেরার পর সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানকারীর তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন না পুরনোরা। এ কারণে দলগুলোর সংস্কার হওয়া দরকার বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জানান, তাদের দলের নাম এখনও চূড়ান্ত না হলেও আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, তাদের প্ল্যাটফর্মের অধীনে নতুন দল গঠনের সিদ্ধান্ত হলেও এখনও নাম ঠিক হয়নি। আমরা নাম নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছিনি এবং এইটা নিয়ে কোনো আলোচনার মধ্যেও আমরা এই মুহূর্তে নেই। আমরা আপাতত মনে করছি যে সাংগঠনিক কাজ করা এবং মানুষের মধ্যে যাওয়া এবং যেই আপকামিং জায়গাগুলো আছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, যে জায়গাগুলো আসলে নিশ্চিত করা প্রয়োজন এবং যেই জায়গাগুলো টাচ করা প্রয়োজন সাংগঠনিকভাবে, সেই জায়গাগুলো আসলে আমরা বেশি কাজ করছি। এই মুহূর্তে সাংগঠনিক প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মাঠ গোছানোর যেই ব্যাপারটা, সেটাই সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে করছি। তবে রাজনীতিতে তরুণদের দেখতে চায় না পুরনোরা, এই অভিযোগ করে দলগুলোর সংস্কারে জোর দেন সামান্তা। আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমরা আক্রমণের শিকার হচ্ছি এবং এই আক্রমণ আসলে নির্দিষ্ট দলের কাছ থেকে আসছে। তো আমরা আসলে এই অভিজ্ঞতায় খুবই, আপনারা দেখেছেন যে আমাদের 16ই ডিসেম্বরে বরিশালের যে প্রোগ্রামে আমাদের কর্মসূচিতে বিজয় র্যালিতে আক্রমণ করা হয়েছে। অভ্যুত্থানে যত মানুষ আসলে রাস্তায় সেই ফাইটটা করেছেন, সংগ্রামটা করেছেন, তাদেরকে একত্রিত করে আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া করছি। নির্ভয় ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত হলেই নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মনে করি যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো আমরা যাতে কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের আশঙ্কা ছাড়া যে এই ভোটটা আসলে আমরা যেভাবে করতে চাচ্ছি, এই নির্বাচনটা যেভাবে করতে চাচ্ছি, সেখানে আমরা আসলে কতটুকু পার্টিসিপেট করতে পারবো, এই আশঙ্কা ছাড়াই যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। কোনো নির্দিষ্ট মতাদর্শকে ধারণ করে নয়, সব মতকে ধারণ করে এগিয়ে যেতে চায় জাতীয় নাগরিক কমিটি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে বেড়েছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, এরপর বাড়বে শীতের তীব্রতা। মেঘলা আকাশ ভেদ করে সূর্যের দেখা নেই সারাদিন। সঙ্গে দিনের শুরুতে কিছু এলাকায় কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি, ফলে পৌষের প্রথম সপ্তাহে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি, যা বিপাকে ফেলছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের। আজকে সকাল ধরে সূর্য দেখা না যাতে অনেক মানুষ কষ্টে আছে ঢাকা শহরে। খাইতে লইতে, কাম কাজ করতে সব দিকে অসুবিধা। যাত্রী পাইতাছি না, অনবার তো ভাড়া পাইতাছি না, কোনো ঠান্ডার লেগে লোকজন বাইরে না। তো সাগরে নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেছে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। এতে বাধাগ্রস্ত হয় প্রত্যন্ত এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টি পড়তে আছে, আবহাওয়া বর্তমানে খুবই একটা খারাপ। আবহাওয়া খুব বিভিন্ন কাজের মানুষগুলাটা হিমশিমের মধ্যে পড়তে আছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকালও ঝরবে ঝিরিঝিরি বৃষ্টি, এরপর আরও বাড়বে শীতের তীব্রতা। গতকাল সন্ধ্যা থেকেই মেঘমালা আসা শুরু করেছে এবং একটি গুমট পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় অতি সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের পর আগামীকাল থেকে তাপমাত্রা একটু কমে যাবে এবং বিদ্যমান যে শীত পরিস্থিতি তার একটু অবনমন হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় শুক্রবার সন্ধ্যায়। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা। উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত যদি একটা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
ভারতের ভিসা বন্ধ থাকায় এখন বাংলাদেশের পর্যটকরা বেছে নিচ্ছেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। তবে সহজ গন্তব্য হওয়ায় ঢাকা দিল্লির সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। দেশের বাইরে যাচ্ছে পরিকল্পনা নাই, দেশের বাইরে না, দেশের কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, ছেলেমেয়েরা পরীক্ষা শেষে কক্সবাজার যাচ্ছে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং, এই ডেস্টিনেশনগুলো এখন ভালো জনপ্রিয়তা পাচ্ছে। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেত বিভিন্ন জায়গায়, সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজে এইটা আমার মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেই রকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই, এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন স্থানে বাড়ছে ছিনতাই ডাকাতি। সাভারে চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধরের পর সর্বস্ব লুট করেছে ডাকাত দল। আশুলিয়ায়ও ঘটেছে আলাদা ডাকাতির ঘটনা। একের পর এক ডাকাতিতে নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ। এদিকে যাত্রাবাড়িতে কোরআনে হাফেজ কুপিয়ে মেরে মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা গেলেও 2 জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না, তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অভিযান চলছে আমাদের, তাদেরকে আশা করি আমরা যে গ্রেপ্তার করতে সক্ষম হব। এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সেনাবাহিনীর কাছে গেলে সেনাবাহিনী বলতে আছে পুলিশে যান, পুলিশের কাছে গেলে বলতে আছে কয় সেনাবাহিনীর কাছে যান। মানুষের বিভিন্ন ক্ষতি আমরা বাড়াইতে ভয় পাইতে আছি। তবে পুলিশের দাবি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সময়ের চেয়ে ভালো। অপরাধ প্রবণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলের পাশাপাশি চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং যে লজিস্টিকগুলো রয়েছে সেগুলো পূর্ণমাত্রার ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করার জন্য। অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন থাকার আহ্বান পুলিশের। তাহলে আমরা মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। চুরি ছিনতাই রোধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় গঠন করা হয়েছে পুলিশের বিশেষ টিম। 1 মাসের অভিযানে 1/2 শতাধিক মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানায় চুরি ছিনতাই হলে ভুক্তভোগীদের মামলা করতে অনীহার কারণে অনেক ঘটনাই অজানা থাকে। চুরি বা ছিনতাই হওয়া ফোন বুঝে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনারের কার্যালয়ে মানুষের ভিড়। সবাই এসেছেন হারানো মোবাইল ফোন ফিরে পেতে। রাস্তার মোড়তে সুইচ গিয়ার দেখে মোবাইলটা নিয়ে গেছে। পরে ওরা 4-5 জন ছিল, আমি আর নিজের জানের ভয়ে আর কিছু বলিনি। বৃহস্পতিবারে ফোন দিয়েছে যে আসে মোবাইলে, তখন একটু অন্যরকম অনুভূতি যে না পাওয়া যায়, পুলিশের প্রতি একটু আস্থা বাইরে গেছে। 1 বছর আগে হারিয়েও ফিরে পেয়েছেন মোবাইল ফোন, তাই শখের ফোন হাতে পেয়ে দিশেহারা। 9 মাস যাবত হারাইছে, আমি একটু আশা হারাই ফেলছিলাম যে হয়তো আর পাবো না, তো পাইছি, এখন অনেক ভালো লাগছে। আমার বাবার ফোন হারানো গেছে আর এটা অটোরিকশা থেকে পড়ে গেছিল। মে মাসের 5 তারিখে হারিয়েছে, আজকে পাইছি। পুলিশ বলছে রাজধানীর কারওয়ান বাজার হাতিরঝিল এলাকায় হঠাৎ ফোন হারানোর ঘটনা বেড়ে যাওয়ায় আলাদা টিম গঠন করে শুরু হয় অভিযান। এসব এলাকা থেকে হারানো মোবাইল ফোন ঢাকার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের চেয়ে বেশি বলেও জানায় পুলিশ।
আমরা 53টি মোবাইল তাদের গ্রাহকদের হাতে অলরেডি উদ্ধার করে দিতে সক্ষম হয়েছি। টেকনোলজি ইউজ করে উদ্ধার করেছি এবং আমাদের আরেকটা প্ল্যান আছে যে এই মোবাইলগুলো যেখান থেকে উদ্ধার হয়েছে তাদের মাধ্যমে আমরা যারা ছিনতাইকারী আছে, যারা চোর আছে, তাদের পর্যন্ত আমরা পৌঁছাবো এবং অপরাধীদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবো। ছিনতাই হওয়া ফোন ফিরে পেতে জিডি না করে মামলা করার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মদ্যপ চালকের প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট ছাত্র নিহতের প্রতিবাদে সোচ্চার সহপাঠীরা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আমার ভাই মরলো কেন? বিচার চাই, বিচার চাই। We want justice, justice, justice. বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ঝরেছে সহপাঠীর প্রাণ। বিচার দাবিতে শনিবারও রাজপথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ পাচ্ছে ক্ষোভ আর প্রতিবাদের ভাষা। আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ, দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে। বিক্ষোভ মিছিলের আগে বুয়েটের শহীদ মিনারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। সড়কে বুয়েট শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, যথাযথ ক্ষতিপূরণ, আহত 2 শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ 5 দফা দাবি জানানো হয় ব্রিফিংয়ে। সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। অপরাধী যে পরিবারই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। বিভিন্ন সময় বিদেশের বন্দরে ভেড়া জাহাজ থেকে পালিয়ে যাওয়া 19 নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। নাবিকদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের পরেই জাহাজে কাজ করার সুযোগ পান বাংলাদেশি নাবিকেরা। তবে দায়িত্ব পালনের সুযোগে বিদেশে পাড়ি জমিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এবার এমন 19 বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশি বিদেশি 13টি জাহাজে কর্মরত অবস্থায় পালিয়ে যান এই 19 নাবিক। এসব ঘটনায় মামলা হয়েছে বাংলাদেশের নৌ আদালতে। পর্যায়ক্রমে সমস্ত পলাতক নাবিক এর আওতায় আসবে, এমনকি তাদের যারা গ্যারান্টার রয়েছে তারাও আইনের আওতায় আসবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এরা পালিয়ে বাংলাদেশের মান এবং মর্যাদা অনেকাংশে কমিয়ে দিয়েছে, যার ফলে বিভিন্ন কোম্পানিতে আমাদের সি ফেয়ারারদের যে নিয়োগ অনেকটা সংকুচিত হয়ে আসছে। বর্তমানে দেশি বিদেশি বিভিন্ন জাহাজে কর্মরত আছেন কয়েক হাজার নাবিক। তবে পালিয়ে যাওয়ার ঘটনা একদিকে যেমন দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, তেমনি তৈরি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কা। চাকরির বাজারও অনেক কমে গেছে, বিকজ যেই বিদেশি কোনো জাহাজ থেকে যদি এরকম বাঙালি পালিয়ে যায় তাহলে সেই কোম্পানি আর কোনো বাঙালি কোনোদিন নেবে না। তো সামগ্রিকভাবে শুধু আমাদের সিফেয়ারদের বদনাম না এবং দেশের বদনাম না, প্লাস বিরাট বড় একটা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই কারণে যে আর কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার কোনো স্কোপ নেই। নাবিকদের বিদেশে পালিয়ে যাওয়ার ঠেকাতে জিম্মেদারদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে যাচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের ভূমিকা আত্মপর্যালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্যের ডাক দেন আয়োজকরা। জুলাই অভ্যুত্থানে 5 সাংবাদিক সহ সকল শহীদদের স্মরণের মাধ্যমে শুরু হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলন। এই উপলক্ষে সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলার প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। এবারের সম্মেলনকে সদস্যদের চিন্তা লেনদেনের উৎসব হিসেবে উল্লেখ করেন তারা। বাংলাদেশে তো এখন একটা সংস্কারের একটা দাবি উঠেছে সব অঙ্গনেই। তা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, বিশেষ করে সম্প্রচার মাধ্যমে কাজ করি, আমাদের সংস্কারটাও খুব জরুরি। জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে গণমাধ্যম সংস্কারের, তখনও আজকের এই পঞ্চমবারের মতো সম্প্রচার সম্মেলনে বিজেসি সেই প্রস্তাব করতে চায় যে এখন সুযোগ গণমাধ্যম সংস্কারের। গণঅভ্যুত্থানে মাঠের গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারের সদস্যরা। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও, তুমি সরে যাও, আমার কেমন যেন ভয় লাগতেছে। তখন ও প্রতিনিয়ত আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। 5 জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছে এবং শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। গণমাধ্যমের স্বকীয়তা এবং সক্রিয় ভূমিকা নিশ্চিতে পরামর্শ দেন সম্মেলনের অতিথিরা। আপনি ক্ষমতাধরকে জবাবদিহি করতে বাধ্য করবেন। সংবাদ মাধ্যমের কাজ এটা, অ্যাকাউন্টেবল করা পাওয়ারকে, যিনি ক্ষমতায় আছেন তাকে অ্যাকাউন্টেবল করা। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। সম্মেলনে অংশ নেন 600-এরও বেশি গণমাধ্যম কর্মী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জার্মানিতে বড়দিনের মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলার ঘটনায় নিহত বেড়ে 5 জনে পৌঁছেছে। আহতদের মধ্যে 40 জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জার্মান চ্যান্সেলর। এই হামলাকে গণহারে অভিবাসনের ফল উল্লেখ করে শলৎজের পদত্যাগ দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির মাগদেবুর্গে বড়দিনের মার্কেটে গাড়ি হামলার ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। শনিবার ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ। এদিন সেখানে পরিদর্শনে আসেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। হামলার ঘটনাকে নৃশংস ও হৃদয় বিদারক বলে উল্লেখ করেন তিনি। জার্মানিতে এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে। আর এই হামলাকে জার্মানিতে গণহারে অভিবাসনের ফল উল্লেখ করে শলৎজের পদত্যাগ দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, হামলাকারীর বিষয়ে আগেই সতর্ক করা হলেও তা গুরুত্ব দেয়নি জার্মান প্রশাসন। এদিকে আটক হামলাকারী সৌদি বংশোদ্ভূত 50 বছর বয়সী তালেবের বেয়ানবুর্গের বাসা ও কর্মস্থলে অভিযান চালিয়েছে জার্মানির বিশেষ অপরাধ দমন পুলিশ। তিনি ইসলাম বিদ্বেষী বলে জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। মাগদেবুর্গের ঘটনার পর দেশটির বায়ার্ন, হেসেন, হামবুর্গ ও বার্লিনের বড়দিনের মার্কেটগুলোই নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কিংবা অভিবাসীদের দ্বারা বারবার এমন দুষ্কর্মের ফলে পাল্টে যেতে পারে দেশটির সমাজ, রাজনীতি এবং অর্থনীতির চিত্র। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এর ফলে জার্মানির যে উদার অভিবাসন নীতি রয়েছে সেটি যেমন সংকটে পড়বে, তেমনি বিপদ বাড়তে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও আনন্দ উৎসব। ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরতে পিঠা মেলায় অংশ নেন শত শত মানুষ। প্রবাসীদের মিলন মেলা হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবে কর্মব্যস্ত সময়ের মধ্যেই ঐতিহ্যবাহী পিঠাপুলি নিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা, যা ক্ষণিকের জন্য তাদের নিয়ে যায় শেকড়ে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে উপভোগ করেন বিভিন্ন স্বাদের পিঠা। পিঠা উৎসবের আয়োজন করে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল বশির বলেন, প্রবাসীদের মাঝে দেশের স্বাদ ও সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের মজার খেলা। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে হয় জনপ্রিয় হাড়ি ভাঙ্গা খেলা এবং নারীদের জন্য ছিল বালিশ বদল খেলা।
এ আয়োজনে ফোরামের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান। পাশাপাশি দপ্তর সম্পাদক রুস্তম খান অতিথি এবং মেলার স্পন্সরদের সঙ্গে মঞ্চে তাদের প্রবাস জীবনে বাংলাদেশের অনুভূতি ও পরিচিতি বিনিময় করেন। প্রবাসীরা মনে করেন এই আয়োজনটি তাদের মাঝে শুধু আনন্দই এনে দেয়নি, বরং সামাজিক বন্ধনকেও করেছে শক্তিশালী। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। খেলার খবর। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে সাকিব তামিমের অন্তর্ভুক্তি ইস্যুতে অস্পষ্ট উত্তর বিসিবি সভাপতি ফারুক আহমেদের। জানান, আনুষ্ঠানিকভাবে অবসর না নেয়ায় বিবেচনায় আছেন দুজনে। বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে। বোর্ডের 16তম সভা শেষে সিদ্ধান্ত আসে প্রথমবারের মতো নারীদের উইনিং বোনাস চালুর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের প্রত্যেক সদস্যকে 3 লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণাও দেন বিসিবি সভাপতি। জানান, বিপিএল এর আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হবে ট্রফি ট্যুর। চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। বিসিবির আরও এক ম্যারাথন সভা, উপস্থিত 7 পরিচালক। কোরাম পূরণের জন্য অনলাইনে যুক্ত আরও 3। সিদ্ধান্ত যতটা তার চাইতেও বেশি ধোঁয়াশা। গেল কয়েক মাস ধরেই দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন সাকিব আল হাসান। এনসিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তামিমও। কিন্তু মাস দুয়েকের কম সময় বাকি থাকলেও বোর্ড জানে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ তারা খেলবেন কিনা। সভাপতির কণ্ঠেও শোনা গেল সেই পুরানো গানই। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন, লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। কথা ছিল এই সভায় চূড়ান্ত হবে স্ট্যান্ডিং কমিটি, কিন্তু হয়নি সেটিও। এজন্য আরো সপ্তাহখানেক সময় চাইলেন বিসিবি বস। স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি, সেটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্ন ডিপার্টমেন্টে, আপনি জানেন যেমন হয়তো ফাহিম 3টা ডিপার্টমেন্ট দেখছে, নাজমুল আবেদিন 2-3 ডিপার্টমেন্ট দেখবে। সো তারা আমার ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক পেলে আমরা ফাইনালি হয়তো বা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহ, বাট এটা হয়নি, বাট এবার কনফার্ম হবে। নতুনত্ব যে একেবারেই নেই তাও নয়। বিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে এবারই প্রথমবারের মতো হবে ট্রফি ট্যুর। উইনিং বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা, বোনাস পাচ্ছেন এশিয়া কাপ জয়ী যুবারাও। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব খুব শীঘ্রই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্যাম্পেইন আমরা চালু করেছি। মিউজিক ফেস্টে ঢাকা, চিটাগং, সিলেটে ট্রফি ট্যুর হবে একটা। এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি এই বোর্ড মিটিংয়ে। সিদ্ধান্ত এসেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্টিসিপেশন মানি কমানোর। সঙ্গে আগের বোর্ডের দেয়া সব প্রতিশ্রুতি রাখবে ফারুক আহমেদের বর্তমান পরিচালনা পর্ষদ। যা প্রমিস করেছিল আগের বোর্ডে, ওইটা আমরা ফুলফিল করছি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এনসিএল টি20-র খবর। ঢাকা মেট্রোকে 4 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। লো স্কোরিং ম্যাচে নাইম শেখদের অপরাজিত রেকর্ড ভাঙার দিনে ম্যাচ সেরা হয়েছেন রবিউল হক। এদিকে এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগের বিদায় নিশ্চিত করে টিকে রইল খুলনা। মুমিনুল হকের দলকে 7 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে নুরুল হাসান সোহানরা। সিলেট থেকে সাব্বির মিথুনের ম্যাচ রিপোর্ট। লো স্কোরিং ম্যাচ, তারপরও শেষ পর্যন্ত অপেক্ষা। প্রথম এনসিএল টি20-র প্রথম ফাইনালিস্ট রংপুর বিভাগ। প্লে অফে এসে ভেঙেছে ঢাকা মেট্রোর জয়ের ধারা। লিগ পর্বের 7 ম্যাচের সবকটিতে জেতা ঢাকার ভরসা দ্বিতীয় কোয়ালিফায়ার। 108 রানের লক্ষ্য তাড়ায় ঢুকেছে রংপুর। 62 রানে 4 ব্যাটারের বিদায়ে শঙ্কা জেগেছিল। 0 রানে ফিরতে পারতেন আরিফুল ইসলাম,
কিন্তু নিজের বলে ক্যাচ ছেড়ে দেন আলিস আল ইসলাম। আরিফুলের 22 রানের ইনিংস ছোট্ট হলেও দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ। সমান রান করেন ফিনিশার তানভীর হায়দার। ঢাকার আশায় গুড়ে বালি দিয়েছেন রবিউল হক। 19 রানে 3 উইকেট নিয়ে ব্যাটিংয়ে ধস নামিয়েছেন এই পেসার। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার নাইম শেখ এদিন ফ্লপ। সিলেট স্টেডিয়ামে এদিন হঠাৎ ব্যাটারদের ছন্নছাড়া হওয়ার কারণ জানিয়েছেন রবিউল। টিম হিসেবে আন্ডাররেটেড হতে পারি, বাট আমাদের প্লেয়ারের মধ্যে অনেক ক্যালিবার আছে আমি মনে করি। তো সবচেয়ে বড় সাইন হচ্ছে যে আমাদের টিমে এক্সপেরিয়েন্স প্লেয়াররাই কিন্তু আমাদের মানে লিডিং রোল প্লে করে। আজকের উইকেটটা বলতে গেলে এই টুর্নামেন্টে একটু ট্রিকি উইকেট ছিল, লো স্কোরিং গেম ছিল, বল একটু ফাস্টে ছিল। তো আসলে এটা উইকেটটা একটু ডেফিনেটলি ব্যাটারদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার সঙ্গী খুলনা, এলিমিনেটরে চট্টগ্রামকে যারা হারিয়েছেন শেষ ওভারে। অধিনায়ক নুরুল হাসানের হাফ সেঞ্চুরিতে 146 রান করে খুলনা। জবাবে 64 রানে 5 উইকেট হারানো চট্টগ্রামের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন ইয়াসির আলী, যার হিট আউটের আবেদন নিয়ে কম নাটকও হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্রিকেটারদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন খুলনার কোচ। একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার ওটা টিভি আম্পায়ারের কল ছিল, সে ওটা ভালো বলতে হবে, কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল। যতটুকু হিট আউটের জানি যে হিট আউট ব্যাটসম্যান মানে ব্যাট লাগলে আউট হবে, এটুকু আমি জানতাম। তো হয়তোবা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল, ও ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হিসেবে এরকম কিছু একটা ইনসিডেন্ট। ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কিনা। 37 রানে আউট হওয়ার পর হতাশায় পড়েন ইয়াসির আলী। 7 রানে হেরে বিদায় নিয়েছে তার দল চট্টগ্রাম বিভাগ। গ্রুপ পর্বেও খুব একটা ছন্দে ছিল না তামিম ইকবালরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। সিলেটে এনসিএল এর ফাইনাল নিশ্চিতের মিশনে রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর বিপক্ষে লড়বে খুলনা বিভাগ। এ ম্যাচ দিয়ে নভেম্বরে আফগানিস্তান সিরিজের পর মাঠে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ফিজের ফেরার খবরে স্বস্তিতে খুলনা অধিনায়ক নুরুল হাসান সোহান। সামর্থ্যের সেরাটা দিয়ে ফাইনালের টিকিট কাটতে চান তিনি। ম্যাচ শুরু হবে বেলা 1:15টায়। সিলেটে এনসিএল এ চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে স্বস্তিতে খুলনা। অধিনায়ক সোহানের 39 বলে 52 রানের চমৎকার ইনিংসে চট্টগ্রামের স্বপ্ন ভেঙে টিকে রয়েছে তাদের ফাইনালে খেলার আশা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার সামনে বাধা ঢাকা মেট্রো। লিগ পর্বে উঠতে থাকা দলটা প্লে অফে এসে থেমেছে রংপুরের কাছে। ঢাকা মেট্রো শক্ত প্রতিপক্ষ জানা আছে খুলনার, তবে সবশেষ ম্যাচগুলোতে কঠিন পথ পাড়ি দিয়ে আসার আত্মবিশ্বাস স্বপ্ন দেখাচ্ছে সোহানকে। টি-20টা আসলেই মানে সব টিমই ভালো। টু বি অনেস্ট যদি বলি, আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট। এবং যদি বলি যে লাস্ট 4টা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আছি, ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব। এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটাই ফলো করার চেষ্টা করব। ব্যাটিংয়ে যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম, অভিজ্ঞ ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন ও এনামুল বিজয়ী ভরসা সোহানের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবরও পেয়েছেন তিনি। আফগানিস্তান সিরিজের পর এনসিএল দিয়ে মাঠে নামছেন মুস্তাফিজ। আফগানদের বিপক্ষে 3 ওয়ানডেতে ফিজ নেন 8 উইকেট। এরপর পিতৃত্বকালীন ছুটিতে থাকায় যাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। কোয়ালিফায়ার নিশ্চিত হলে খুলনার জার্সিতে নামার কথা কাটার মাস্টারের। তাকে নিয়ে আশাবাদী অধিনায়ক সোহানও। আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো আরো ফাইনালি বলতে পারবো। আমাদের যে টাইপের প্লেয়ার আছে, আমরা যদি আমার 100% দিতে পারি। আর সব থেকে বড় কথা, আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি, দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা, তো যার যেদিন দরকার, যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার, ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আছি আমরা। লিগ পর্বের 7 জয়ে 14 পয়েন্ট পাওয়া ঢাকা মেট্রো নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। রংপুরের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসামি হলেও নিরীহ কাউকে গ্রেফতার না করার নির্দেশ। এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ঝিরিঝিরি বৃষ্টিতে জনজীবন ব্যাহত থাকবে রোববার পর্যন্ত। সোমবার থেকে বাড়বে শীতের তীব্রতা, রাজধানীতেও কমছে তাপমাত্রা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়।